হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, তোমাদের ইউনিট 2 ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ একমাত্রিক গতি আমরা বিগত তিনটে ভিডিওতে পড়ছি। তো যেহেতু ক্যালকুলাস একটা বড় অংশ এই চ্যাপ্টার এবং পরবর্তী কিছু চ্যাপ্টারও এবং 12 এর ফিজিক্সেও, তো সেই জন্য ক্যালকুলাসের বেসিক নলেজ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা শুরু করেছি লাস্ট ভিডিওতে, এবং এই ভিডিওতেও আমরা আলোচনা করব এবং নেক্সট ভিডিওতেও আলোচনা করব। তো আগের ভিডিওতে যদি আমরা আলোচনা একটু রিভাইন্ড করি, তো তোমরা নিশ্চিত তোমাদের মনে আছে যে আমরা ফাংশনের কথা বলেছিলাম, অর্থাৎ যেটাকে বাংলায় আমরা বলি অপেক্ষক। তো আমি যখন বলেছিলাম যে অপেক্ষক আমরা তাদেরকেই বলবো কিংবা অপেক্ষীয় সম্পর্ক তাদেরকেই বলবো যেমন একটা নির্দিষ্ট মানের জন্য, যেমন ধরো এখানে একটা স্বাধীন চলরাশি রয়েছে x, x এর একটা নির্দিষ্ট মানের জন্য এই পরাধীন কিংবা অধীন যে চলরাশি y রয়েছে তার যদি শুধুমাত্র একটা মান হয় তখনই তাকে আমরা অপেক্ষক বলে থাকি। তো এটা আলোচনা হয়েছিল। তারপরে যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে লিমিট নিয়ে আলোচনা হয়েছিল। তো সেটা সম্বন্ধে একবার শুধু মনে করে, কারণ আমরা আলোচনা সেইখান থেকে এগিয়ে নিয়ে যাব। তো সেখান থেকে আমরা এই dy বাই dx, এটাই আমি বলেছিলাম যে কোন একটা ফাংশন কিংবা অপেক্ষকের যে সহগ নির্ণয় করা অর্থাৎ অবকল সহগ নির্ণয় করা তাকেই আমরা বলে থাকি অবকলন করা কিংবা ডিফারেন্সিয়েশন। তো সহজ বাংলায় বলা যেতে পারে এরকম, কোন একটা ফাংশনকে কিংবা কোনো কিছুকে একটা ভাঙার মতো, মানে সমাকলনে কি হয় যেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো, সেটার ক্ষেত্রে কি হয়, সেটাতে কি ধীরে ধীরে ফাংশন বাড়ে। অর্থাৎ ধরো কোনো যদি x কিউব থাকে ফাংশনের রূপ, অবকলন হতে হতে সে কিন্তু এই রূপে আসে, মানে ঘাতগুলো কমে কমে আসে। whereas সমাকলনের সময় কিন্তু যদি x থাকে সেখান থেকে x স্কয়ার x কিউব এর পরপর ঘাত কিন্তু বাড়তে থাকে, যদি আমি এভাবে বলি। তো সহজ ভাষায় হচ্ছে ডিফারেন্সিয়েশন মানেই হচ্ছে কিন্তু ভাঙা, আর ইন্টিগ্রেশন কিংবা সমাকলন মানে হচ্ছে সেখানে কিন্তু একত্রিত করা কিংবা সেগুলোকে নিয়ে কিছু বড় তৈরি করা। এবারে প্রশ্ন হচ্ছে এই যে dy বাই dx এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। শুধুমাত্র যে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার তা নয়, সেটা তো হচ্ছেই, তাছাড়া একে আমরা কি বলি না ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টও বলি, অর্থাৎ অবকলনের সহগও বলি। এই dy বাই dx কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা এখন প্রমাণ করে দেখাবো যে এটা হচ্ছে নতি কিংবা স্লোপ কিংবা প্রবণতা সব কটাকে কিন্তু এই dy বাই dx প্রকাশ করে। তো সেটা আমরা একদম তাৎপর্য হিসাবে সেটাকে দেখব। সেটা কিভাবে করব না, সেটার জন্য আমরা যে ব্যবস্থাটা দেখছি y fx যেহেতু একটা ফাংশন, আমি কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি সাপোজ এটা x অক্ষ, এটা y অক্ষ। তো y fx এই সমীকরণটা কিংবা এই ফাংশনটা দেখতে কেমন সেটা আমরা এখন জানি না। আমরা কল্পনা করলাম যে y fx ফাংশনটা সাপোজ এরকম টাইপের একটা কোনো ফাংশন, সে কেউ অন্যভাবেও আঁকতে পারে, কেউ এখান থেকেও আঁকতে পারে, বিভিন্ন বইতে বিভিন্ন রকমের বোঝানো রয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে কনসেপ্টটাই, সেটা যে কোনো কার্ভ নিয়ে করা যেতে পারে। তো এই যে একটা কার্ভ রয়েছে, এটা y, তাহলে আমি বলতে পারি এই দিক বরাবর হচ্ছে এটা আর এই বরাবর হচ্ছে x। এবার কোন একটা বিন্দুতে সাপোজ এই একটা বিন্দু, এই বিন্দুতে আমি কিন্তু আলোচনাটা যতটা ছোট করা যায় ততটাই করছি, কারণ ম্যাথে তোমরা ডিটেইলসে পড়বে কিন্তু সেটা অনেক পরে পড়বে। আপাতত আমাদের ফিজিক্সে কিন্তু এই চ্যাপ্টার থেকেই কাজে লাগবে, ক্যালকুলাস এই আগের চ্যাপ্টারেও একটু লেগেছে কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশি লাগবে। ধর এই বিন্দুতে আমরা এই কার্ভে অর্থাৎ y fx এ নতি কিংবা প্রবণতা বের করতে চাইছি। তো নিয়মটা হচ্ছে কি, যে বিন্দুতে বের করতে বলা হচ্ছে, সাপোজ যদি এই বিন্দুর স্থানাঙ্ক আমি xy বলি আর বিন্দুর নাম যদি আমি দিই p, তাহলে এই বিন্দুতে আমাদের কাজ থাকবে কি না এরকম স্পর্শক টেনে নেওয়া। এই যে স্পর্শক আমরা টানছি এখান থেকে, যদি আমরা তোমরা স্কেল নিয়ে পড়বে, আমি আন্দাজেই করছি। তো এইখানে বুঝতেই পারছো যে আমরা লম্বগুলো পরস্পর টেনেছি, একটা সমকোণী ত্রিভুজের মতো চলে এসেছে। আর আমরা চাইলে এখান থেকে খুব সহজেই এদের নামও দিতে পারি, যেরকম ধরো a b c। আর এইগুলোকে যদি আমরা এখানে বর্ধিত করে দিই, যেখানে যে বিন্দুগুলো রয়েছে এরকম জেনে শুনে এটা করা হচ্ছে, তার কারণ হিসেবে আমি বলছি, কারণ হচ্ছে x অক্ষ আর y অক্ষ বরাবর তাদের অবস্থানটা কোথায় সেটা তো জানতে হবে। সাপোজ এই বিন্দুটা
যেটা আমি লিখেছি, সাপোজ এই বিন্দুটা হচ্ছে a স্থানাঙ্ক যদি আমি বলি, সাপোজ আমি বললাম এটা হচ্ছে x2 y2 আর এইটা হচ্ছে x1 y1। তাহলে ডেফিনেটলি এটা x2 তাহলে এটা x1, ওটা স্বাভাবিক, কারণ হচ্ছে এটা হচ্ছে 0 0 মূল বিন্দু। একইভাবে এইটা হবে তাহলে y2 আর এইটা হবে y1। তো এগুলো আমরা লিখলাম। এইখান থেকে এবার একটু ভাবার ব্যাপার কি না, আমরা যে দুটো বিন্দুকে নিয়ে যদি ভাবি, আমরা যে দুটো বিন্দু নিয়ে এখন ভাবছি, সাপোজ এই বিন্দুটাকে আমি D নাম দিলাম, এই বিন্দুকে E নাম দিলাম। তো প্রবণতা নির্ণয় করার কোন বিন্দুর সাপেক্ষে নিয়ম এটাই হয় যে যে বিন্দুতে আমরা নতি কিংবা প্রবণতা নির্ণয় করছি তার সাপেক্ষে দুধারে যে বিন্দু দুটো নেব সেই বিন্দু দুটো যেন খুব দূরে না হয়। এখনো তো বোঝানোর জন্য আমি এতটা ডিসটেন্স দেখাচ্ছি যাতে করে তোমরা দেখতে পাও, না তোমরা স্ক্রিনে দেখতেই পাবে না, কিন্তু দুটো বিন্দু যত ক্লোজ হবে তত প্রবণতা নিতে সুবিধে। ক্যালকুলেশনের পার্ট যদি আমি বলি তাহলে বুঝতেই পারছো এই B থেকে C যে পার্টটা রয়েছে এটা আসলে কি না, এটা আসলে হচ্ছে y2 y1 আর A থেকে C পার্টটা হচ্ছে কিন্তু x2 x1। তাহলে আমি চাইলে এখানে এটা বলতে পারি এটা BC আর এইটা হচ্ছে AC। তো এরকম থাকছে। এই যে আমরা বের করলাম এই জিনিসটাকে আমি যদি অন্যভাবে বলি, অর্থাৎ ধরো একটা xy তলে, তো একটা xy তলে সাপোজ আমরা এরকম ধরলাম, এখানে হয়তো এরকম একটা স্ট্রেট লাইন আছে আর হয়তো এরকম একটা কার্ভ আছে। তাহলে বুঝতে পারছো এটা স্ট্রেট লাইন, কিন্তু এইটা হচ্ছে আমাদের একটা কার্ভ লাইন। তো এটার যদি আমি নাম, এটা যদি আমি y অক্ষ, এটাকে যদি x অক্ষ ধরি, এটা যদি মূল বিন্দু হয়, তো এটা যদি আমি AB আর এটাকে যদি CD বলি, তাহলে দুটো পয়েন্ট আমি নিলাম। এ স্থানাঙ্ক সাপোজ ধরো x2 y2, এ নিলাম x1 y1। কিন্তু যেটা কার্ভ লাইন থাকছে, অর্থাৎ আমি যদি একে 1 নাম্বার আর একে যদি 2 নাম্বার বলি, আমি কিন্তু এইখানে আসবো, এটা শেষ হয়নি আলোচনা, আমি দুটোকে কম্পেয়ার করার জন্য আসছি। তো 1 এবং 2 যদি বলি তাহলে এটা কার্ভ রয়েছে, তাহলে এই AB সরলরেখার যদি আমি নতি বের করি, তাহলে দুটো পয়েন্ট ধরেছি দেখো, তাহলে AB সরলরেখার নতি, তাহলে এই নতি একেই বলা হয় প্রবণতা, একেই বলা হয় স্লোপ, আবার গ্রেডিয়েন্টও বলা হয়। এই টার্মটা অ্যাকচুয়ালি এই যে y2 y1 বাই x2 x1 সেটাই হবে, আমি দেখিয়েও দিচ্ছি। তাহলে নতি একে ছোট হাতের m দিয়ে প্রকাশ করা হয় আর এর এক্সপ্রেশন দাঁড়াচ্ছে যেটা y2 y1, অর্থাৎ কি y বরাবর যে পরিবর্তন যেটা আমি এখানে করেছিলাম দেখো BC বাই x2 x1, যেটা x বরাবর যে চেঞ্জটা দেখতে পাচ্ছি আমরা a থেকে c। তো এই যে রাশিমালা m y2 y1 বাই x2 x1, এটা আমরা এই বিন্দু নিই কি এই বিন্দু, যে বিন্দুতেই আমরা বের করি না কেন, আমরা ধরো এই দুটো পয়েন্ট ধরে বের করেছি, যদি আমরা এখানে দুটো পয়েন্ট ধরে বের করতাম কিংবা এখানে ধরে পয়েন্ট বের করতাম, সব ক্ষেত্রে কিন্তু এই m এর মান অর্থাৎ নতি কিংবা প্রবণতার মান কোনরূপ পরিবর্তন কিন্তু তোমরা পাবে না। এইটা হচ্ছে মূল কথা। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা যে পরিবর্তন পাচ্ছি না, কেন পাচ্ছি না? যেহেতু এটা সরল রেখা সেই জন্যই পাচ্ছি না। কিন্তু 2 নাম্বার যেটা রয়েছে এটা হচ্ছে একটা বক্ররেখা, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে বক্ররেখার যদি সাপোজ এই বিন্দুতে আমি y এর পরিবর্তন নিয়ে যদি বলি, তাহলে y প্লাস ডেল্টা y বললাম আর এইদিকে বললাম x প্লাস ডেল্টা x, আর আরেকটা পয়েন্ট হলো ধরলাম যেরকম y আর x ধরেছি, এটা অ্যাকচুয়ালি x টা প্রথমে লিখলে ভালো হতো আর কি, কারণ x টা তো প্রথমে লিখতে হবে। আর
তাহলে x, y, তাহলে এই যে x প্লাস ডেল্টা x আর এদিকে যে y প্লাস ডেল্টা y, এই যে দিচ্ছি, এবার কোনো হয়তো ভাববে স্যার এখানে আলাদা আলাদা ছিল, এখানে ডেল্টা y ডেল্টা x কেন লেখা আছে? তো তার কারণ হিসেবে বলি যে এই দুটো পয়েন্ট কিন্তু খুব ক্লোজ। ক্যালকুলাস সবসময় ইনফিনিটেসিমাল কিংবা ক্ষুদ্রাতিক্ষুদ্র খুব ক্ষুদ্র মান নিয়ে ডিল করে। তো এই দুটো পয়েন্ট কিন্তু খুবই ক্লোজ, আঁকার জন্য মনে হচ্ছে দূরে দূরে। এই ডেল্টা x কিংবা ডেল্টা y মান খুবই ক্ষুদ্র। ধর একটা উদাহরণ দিই, এই রেঞ্জেরও হতে পারে, এর থেকে কম হতে পারে। তো এরকম রেঞ্জের জন্য কত কম ভ্যালু বলছে, প্লাসে বলি কি মাইনাসে বলি, এটা সামান্য চেঞ্জের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন বিন্দুতে যদি বক্ররেখার প্রবণতা কিংবা নতি বের করি, অর্থাৎ এই y এর পরিবর্তন বা x এর পরিবর্তন, সেটা কিন্তু কখনোই একই হয় না, ভিন্ন ভিন্ন হয়। তার মানে কোন পয়েন্টে প্রবণতা বের করা হচ্ছে সেটা ফ্যাক্টর প্রবণতার মান নির্ণয়ের ক্ষেত্রে। কিন্তু এর ধরার একটা নিয়ম রয়েছে, যেটা তোমরা গ্র্যাজুয়েশন থেকে শুরু করে আমাদের ক্লাস 12 এও আর 11 এ যখন গ্রাফ ড্র করবে প্র্যাকটিক্যালি, তখন খুবই কাজে লাগে। তো এরকম রিজিয়ন নিতে হয় আর পয়েন্টগুলো খুব ক্লোজ নিতে হয়, যাতে করে তাদের ইন বিটুইন ডিসটেন্সটা মোর অর লেস স্ট্রেট থাকে। তাহলে স্ট্রেট থাকলেই যে প্যারামিটার কিংবা ভৌত রাশির মান আমরা নির্ণয় করতে চাইছি সেটা অ্যাকুরেটলি বের করতে পারবো। তো সেই জন্য পয়েন্টগুলো ক্লোজ নেওয়া এবং এরকম জায়গা চুজ করা যেখানে অলমোস্ট স্ট্রেট থাকবে, এটা হচ্ছে একটা শর্ত। কিন্তু এখনো প্রবণতা ব্যাপারটা কিন্তু পুরো ক্লিয়ার করা হয়নি, সেটা এবারে আমি আসি এই ডায়াগ্রামে। এইখানে যে স্পর্শকটা আমরা টেনেছি, তো এই স্পর্শকে এই x অক্ষ বরাবর অর্থাৎ হরাইজন্টালের সঙ্গে কিনা অনুভূমিকের সঙ্গে সাপোজ কোণ তৈরি করেছে থিটা। এটা চাইলে আমরা এটাকে বর্ধিত করে এরকম করে এর সঙ্গে কোণও কিন্তু ধরতে পারি। তো এটাই সহজ হবে, এইজন্য আমি এটাই বলছি তোমাদের। তাহলে এটা হচ্ছে সাপোজ ধরো থিটা। এই যে থিটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই AB রেখা, অ্যাকচুয়ালি রেখা না বলে আমাদের বরং বলা উচিত, যেহেতু আমরা স্পর্শক টেনেছি, তাহলে AB এই স্পর্শকের যে নতি, সেই নতিটা তাহলে কত হবে না, সেই নতিটা এখান থেকে যদি আমরা বের করে দেখি, সেটা অ্যাকচুয়ালি কিন্তু tan থিটা। কেন না, দেখো এটা থিটা, তাহলে এটা লম্ব অর্থাৎ BC, তার মানে BC বাই AC, তাহলে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি মানে tan থিটাই হয়। কেন লম্ব বাই ভূমি করছে সেটা একটু আগেই তোমাদের যা বললাম, নতি বের করা মানে বুঝতে পারছো y বরাবর চেঞ্জ বাই x বরাবর চেঞ্জ, তার মানে সেটা কিন্তু লম্ব বাই ভূমি কিন্তু দাঁড়াচ্ছে। অবশ্য থিটার মান ক্ষুদ্র হলে tan থিটাকে আমরা থিটা লিখতে পারি, অনেক অঙ্কের ক্ষেত্রে সেটা করতেও হয়। তো এই ক্ষেত্রে আমরা জেনারেলটাই বলবো। তাহলে এই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি y2 y1 বাই x2 x1। আগেই বলেছি দুটো পয়েন্ট AB যেটা সেটা খুবই ক্লোজ না হয়। তাহলে দেখো যদি এই ডেল্টা x টেন্ডস টু 0 হয়, তার মানে কি এই AB পয়েন্ট যত ক্লোজ আসবে তত এই ডেল্টা x এর পরিমাণ কি হবে, কারণ এই দুটো পয়েন্ট এখন এরকম আছে, যখন সে এরকম এসে যাবে তখন দেখো ডেল্টা x এর পরিমাণ খুব ক্ষুদ্র হয়ে যাচ্ছে। তো ডেল্টা x টেন্ডস টু 0 কিংবা ডেল্টা y টেন্ডস টু যদি 0 হয়, তাহলেও কিন্তু del y বাই del x কিন্তু থাকবেই। অর্থাৎ আমি যদি এরকম বলি লিমিট del x টেন্ডস টু 0, তখন আমি কিন্তু লিখতে পারবো dy বাই dx। তার মানে dy বাই dx আর কিছুই না, কিংবা বলতে পারি অবকল স্বভাবের তাৎপর্য এটাই, এই dy বাই dx টাই হচ্ছে এই tan থিটা যেটা আমরা বের করলাম নতি থেকে, আর এটাই হচ্ছে প্রবণতা, আর এটাই হচ্ছে নতি কিংবা স্লোপ কিংবা গ্রেডিয়েন্টও বলা হয়। তার মানে নতি বের করা মানে dy বাই dx টা বের করা। এবার কেউ বলবে সেটা y x আছে, এখানে z আছে, সাপোজ এটা হয়তো y আছে, তখন কি হবে না, কোনো অসুবিধা নেই, তখন dz বাই dy হবে। কিংবা এটা হয়তো দেখা গেল z আছে, এটা x আছে, তো সেরকমই করে নিতে হবে, যখন যেরকম থাকবে অ্যাক্সিস দেখে করতে হবে। তাহলে একটা স্পর্শকের প্রবণতা কিংবা যে নতি সেটা কিন্তু এইখান থেকে আমরা বের করতে পারছি, সেটা কিন্তু এই dy বাই dx কিংবা অবকল স্বভাবের তাৎপর্যই হচ্ছে সে কিন্তু নতি কিংবা প্রবণতাকে প্রকাশ করে। তো এটা একটা খুব ক্রুশিয়াল জিনিস, আমাদের প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে। তোমাদের আমি বললাম সরলরেখা নতি প্রবণতা কিন্তু দেখো ডিফারেন্ট পয়েন্টে, যেহেতু সরলরেখা একই থাকছে, বক্ররেখার প্রতি বিন্দুতে কিন্তু পরিবর্তন হবে। তো
তো কোথায় বের করছি সেটা নজরে রাখতে হবে, আর যে দুটো পয়েন্ট সেটা সবসময় ক্লোজ নিতে হবে। আমরা দূরে দূরে এগিয়েছি বলে যে দূরে দূরে থাকবে তা না, বরং ক্লোজ রাখতে হবে, তাহলেই আমরা প্রবণতাটা সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারবো। এটা বোঝানোর জন্য দূরে রাখা হয়েছে। তারপরে ডেল্টা এস টেন্ডস টু 0, টেন্ডস টু 0 মানে আমি আগেই বললাম, এই টেন্ডস টু 0 মানে খুব ক্লোজ ভ্যালু, কিন্তু 0 নয়। টেন্ডস টু মানে হচ্ছে তার দিকে, অর্থাৎ তার কাছাকাছি, কিন্তু ইকুয়াল কোনোভাবেই কিন্তু নয়। লিমিটিং ভ্যালুর জন্য হয়তো আমরা সেই মানটা বসিয়ে থাকি। তো এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের এই নতি আর প্রবণতার ব্যাপারে। নেক্সট যে ব্যাপারটা হচ্ছে, আমরা তো এই নতি প্রবণতা সম্বন্ধে জেনে গেলাম। এইখানে একটা জিনিস বলবো, এই যে আমরা y fx লিখছি, সেখান থেকে আমরা আবার কি করছি না dy by dx করছি। তো তোমরা একটু মাথায় রাখবে dy by dx এ এইটাকে ক্যাপিটাল D দিয়ে এটা লেখা হয়, তাহলে ক্যাপিটাল D টা হচ্ছে d by dx। এটা একটা অপারেটরের মতো, যেরকম দেখো এক গুণ, যোগ, বিয়োগ, ভাগ, ওটা যখন একটা অপারেটর হচ্ছে তখন একটা নতুন ফাংশন তৈরি করে। যেমন ধরো 2 + 2 4 দিচ্ছে, 2 * 2 4 দিচ্ছে, 2/2 কিন্তু 1 দিচ্ছে। তাহলে এটা একটা অপারেটর, সে প্রয়োগ হচ্ছে, কিছু একটা নতুন ফল দিচ্ছে। এখানেও তাই অবকলন হবে, সেখান থেকে ফাংশনের রূপটা কিন্তু পরিবর্তন হবে, সেম টু সেম কিন্তু থাকবে না। কারণ অপারেটরের কার্য কিংবা অপারেটরের ফাংশনটাই কিন্তু তাই, ফাংশন মানে আমি অপেক্ষক বলছি না, তার কার্যটা কিন্তু তাই, সেই কাজটা করা। তো আমরা নতি প্রবণতা সম্বন্ধে জানলাম। এইবারে যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কলম বিদ্যা দিয়ে যে বলছি dy by dx এর ব্যাপারটা, সেটা আমরা এই গ্রাফ থেকে, এই যে গ্রাফটা দেখছি এখান থেকেও কিন্তু বলতে পারবো। কিভাবে বলতে পারবো না, দেখো আমরা যখন গ্রেডিয়েন্টটা বের করব, যেরকম y2 - y1, এই ক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রে হবে কি y plus delta y minus y, কারণ y এর মান এটাই, এখানে y এর মান এটাই। আর এই ক্ষেত্রে এইটা, তাহলে দেখো এখানে y এখানে x কেটে যাচ্ছে, তাহলে del y by del x আসছে। কিন্তু del x এর মান তো যথেষ্ট ধরা রয়েছে। আমরা যদি ভাবি, আমরা যদি এখান থেকে স্পর্শক টেনেও যদি ভাবি, তাহলে দেখো del x এর যথেষ্ট একটা মান রয়েছে। তাহলে del x এর মানটা ধীরে ধীরে যখন আমরা ক্লোজ টু অর্থাৎ টেন্ডস টু 0 করব, তার মানে তখন লিখবো আমরা লিমিট, যেটা আমি একটু আগে এখানেও বলেছি, del x টেন্ডস টু 0, তখন del y by del x, তাহলে এইটাই হয়ে যাবে তখন dy by dx। তার মানে নতি কিংবা প্রবণতা হচ্ছে, সেটাই হচ্ছে dy by dx। আর এটা আমাদের ক্ষেত্রে অনেকটা কাজে কিন্তু লাগবে। তো এখানে আমি নতি এবং এই প্রবণতা নিয়ে আলোচনাটা শেষ করছি। তো ইচ্ছে ছিল যে অবকলনের যে মেইন ফর্মুলাগুলো কাজে লাগে সেটাকে প্রয়োগ করে আমাদেরকে কিভাবে প্রয়োগ করব, তো প্রয়োগ করব কিভাবে সেটা তো এমনিও আমাদের যখন গতিবেগ, ত্বরণ, বল, বিভিন্ন রকম জিনিস পড়বো তখন তো লাগবেই। আপাতত আমি যেটা বলছি যে এখানে যেরকম আমরা নতি প্রবণতা সম্বন্ধে জানলাম, তো সব ফর্মুলা অবকলনে কিন্তু আপাতত দরকার নেই, কারণ তোমরা অঙ্কে এমনিও শিখবে। ফিজিক্সে মূলত যতটা বইতে দিয়েছে তোমাদের ছায়াপ্রকাশ, নীতি, সাঁতরা কিংবা অন্যান্য বইতে, তো তার অর্ধেকটা হলেই কিন্তু যথেষ্ট। সেই ফর্মুলা নিয়ে আলোচনা আমরা কিন্তু নেক্সট ভিডিওতেই করব, কারণ ছোট ছোট পার্টে হলে তোমাদের হয়তো মনে রাখতে সুবিধে হবে। তো সেই নেক্সট ভিডিওতে আমরা অবকলনের বিভিন্ন ফর্মুলা আর ইন শর্ট কিছু প্রয়োগ সেটা নিয়ে আলোচনা করে আমরা অবকলন পার্টটা শেষ করে তার পরের ভিডিওতে আমরা কিন্তু পরের দুটো ভিডিওতে সমাকলন নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অবকলনের সূত্র নিয়ে। টিল দেন, বাই।